বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। আইএস বধূ নামে পরিচিত শামীমা বেগমকে দেশে ফিরতে দেওয়া হবে না বলে রায় দিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। তাহলে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে তার জন্য? বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু অলরেডি একটা ক্লিয়ার করে বলেছে আমরা তাদেরকে নাগরিকত্ব দেব না। তাহলে কি হলো? তাহলে দাঁড়ালো তাহলে তো সে স্টেটলেস, সে তো কোথায় যাবে? তাহলে তো কোন স্টেট তাকে নিতে হবে। বাংলাদেশে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুশতাক আহমেদ কারাগারে মারা গেছেন, আর তার মৃত্যুতে চলছে প্রতিবাদ বিক্ষোভ। বিদেশ ফেরত শ্রমিকদের জন্য ঋণ সুবিধা, প্রশিক্ষণ সহ নানা উদ্যোগের কথা ঘোষণা করেছে সরকার, কিন্তু সেসব উদ্যোগের কতটা বাস্তবায়ন হয়েছে এ নিয়ে থাকবে বিশেষ প্রতিবেদন। এই সব কিছু এবং আরো নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে এফএম তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। প্রবাহের আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। ব্রিটেনের সুপ্রিম কোর্ট আইএস বধূ নামে পরিচিত তরুণী শামীমা বেগমকে ব্রিটেনে ফেরার সুযোগ দেয়া হবে না বলে আজ রায় দিয়েছে। বর্তমানে 21 বছর বয়স্ক শামীমা বেগম তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য যুক্তরাজ্যে ফিরতে চেয়েছিলেন, কিন্তু এক সর্বসম্মত রায় সুপ্রিম কোর্ট বলছে তাকে ব্রিটেনে ফিরতে না দিয়ে সরকার শামীমা বেগমের কোনো অধিকারই লঙ্ঘন করেনি। এ নিয়ে আরো শুনুন মীর সাব্বিরের কাছে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম এখন উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীর প্রহরাধীন একটি শিবিরে বসবাস করছেন। তিনি 2015 সালের ফেব্রুয়ারি মাসে পূর্ব লন্ডনের আরও 2 জন স্কুল পড়ুয়া কিশোরী সহ যুক্তরাজ্য ত্যাগ করে তুরস্ক হয়ে সিরিয়া চলে যান এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর সাথে যোগ দেন। তখন শামীমা বেগমের বয়স ছিল 15 বছর। সেখানে যাওয়ার পর তিনি একজন ডাচ জিহাদিকে বিয়ে করেন। 2 বছর আগে ব্রিটেনের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেন। সে সময় শামীমা বেগমের মা বাংলাদেশি, এ কারণে তিনি বাংলাদেশে আশ্রয় চাইতে পারেন এমন কথা বলা হয়েছিল। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন জানিয়েছিলেন শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না এবং তাকে বাংলাদেশে আসতে দেয়া হবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো নাগরিক যদি পুরোপুরি রাষ্ট্রহীন হয়ে থাকে তাহলে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া অবৈধ। মীর সাব্বির, তাহলে শামীমা বেগমের সামনে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে এ নিয়ে আমি কথা বলেছিলাম লন্ডনের আইনজীবী সৈয়দ আহমেদ ইকবালের সাথে, যিনি নিজেও সাবেক এক ইসলামিক স্টেট যোদ্ধার হয়ে ব্রিটেনে আইনি লড়াই চালাচ্ছেন। মিস্টার ইকবাল আমাকে বলছিলেন এই মামলাটি শামীমা বেগমের নাগরিকত্বর মূল মামলা নয়, তাই এর গুরুত্ব তেমন একটা নেই বলে তিনি জানান। আজকে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা এসছে সেই জাজমেন্টটা বেসিক্যালি ওনারা ডিল করেছে সিয়াট, জানেন, যেটা হচ্ছে স্পেশাল ইমিগ্রেশন ট্রাইব্যুনাল। নাগরিকত্ব হরণ করা হলে তারা ওই অ্যাপিলটা ডিল করে। তো সিয়াটের তারা একটা প্রার্থনা করেছিল শামীমা বেগমের পক্ষ থেকে, যে সিয়াটকে তারা বলেছিল যে আপনারা যদি শামীমা বেগমের অ্যাপিল, নাগরিকত্ব হরণের অ্যাপিল যদি আপনারা পরিচালনা করেন তাহলে আমরা মনে করি এটা ফেয়ার ট্রায়াল হবে না, মানে তাকে দেশে আসতে দিতে হবে আগে। হ্যাঁ, এখানে আরেকটা কেস ল আছে, সেটা আপনার ইমিগ্রেশন ট্রাইব্যুনালে, আপার ট্রাইব্যুনালের একটা ডিসিশন আছে। সেখানে একটা কেস লতে বলা হয়েছিল যে আউটসাইড অ্যাপিল may not be fair for the people who is staying outside of the UK conducting their appeal. সেখানে অনেকগুলো ইস্যু আছে, ডাটা প্রোটেকশনের বিষয় আছে, তারপর লিকিং এর বিষয় আছে, কমিউনিকেশনের বিষয় আছে। ওই জিনিসগুলো তারা নিয়ে এসেছিল যে ইন লাইট অফ দ্যাট ডিসিশন আমরা মনে করি যে শামীমা বেগমের এই হিয়ারিংটা ওনাকে যদি শারীরিকভাবে এখানে উপস্থাপন না করা হয় এবং ওনার এভিডেন্সটা যদি আমরা সামনাসামনি না শুনতে পারি তাহলে হয়তো এই হিয়ারিংটা ফেয়ার হবে। আরেকটা ইস্যু ছিল যে এলটি, মানে এইটা ইস্যুতে ওরা রিফিউজি কাউন্সিল থেকে অর্গানাইজ করে একটা ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল যে শামীমাকে আসতে দিতে হবে, যেহেতু তার অ্যাপিলটাকে এখানে সে যাতে কন্ডাক্ট করতে পারে। সো ওইটাও রিফিউজ করা হয়েছিল। তো ওইগুলোর এগেইনস্টে তো কোনো অ্যাপিল নাই, আসলে ওরা জুডিশিয়াল রিভিউ করেছিল হাইকোর্টে। হাইকোর্ট রিফিউজ করার পর কোর্ট অফ অ্যাপিল বলছিল যে না, ইয়েস, আসলে একটা লোককে যদি আমরা বিচার করতে চাই সিটিজেনশিপ হরণের যে মামলা, এটা বিশাল মামলা, তাহলে তাকে এখানে আসতে দেওয়া উচিত। সুপ্রিম কোর্ট তা আজকে যে রায়টা দিল সেখানে বলেছে যে ফর দ্য সেফটি অফ ন্যাশনাল সিকিউরিটি আমরা মনে করি যে তাকে এখানে আসাটা পারমিশন যদি আমরা দিয়ে দিই, সুপ্রিম কোর্ট যদি আমরা ওর অ্যাপিলটাকে যদি বহাল রাখি
তাহলে তাহলে বেসিক্যালি সরকার যেটা বলছে যে এখানে একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হইতে পারে, সেই কারণে আদালত সেই বিবেচনায় তাকে আসতে দিতে চাচ্ছে না এই মুহূর্তে, রায়টা সেইভাবে দিয়েছে। তাহলে এই শামীমা বেগমের কেস বলুন কিংবা এই ধরনের কেসে যারা অন্যান্য রয়েছেন, আপনার নিজের ক্লায়েন্ট রয়েছেন, তাদের সামনে এখন অপশনগুলো কি? It is not a substantial hearing for the deprivation of citizenship. এটা কোনো সাবস্টেন্সিয়াল হিয়ারিং ছিল না, এটাকে বলে একটা ফ্রিঞ্জ ম্যাটার। এটা একটা আপনার অর্থাৎ তার নাগরিকত্বের মামলা চলবে কিন্তু তিনি দেশে আসতে পারবেন না। ওই কোর্টে যেতে হবে যে তারা তাদের মামলাটাকে চালু করতে হবে এবং বলতে হবে যে ইন অ্যাবসেন্স অফ শামীমা বেগম, মানে তার মামলাটা আমরা চালু করতে চাই। এবং সেখানে লর্ড জাস্টিস রিড যে কথা বলেছেন ওনার জাজমেন্টের লাস্ট প্যারাগ্রাফে, উনি বলেছেন যে হ্যাঁ, এটা আমি জানি যে শামীমা বেগম তার অত্যন্ত মিনিমাম কানেকশন ছিল, তার যে দেশ থেকে সে এসছে বা তার পূর্বপুরুষরা এসছেন, এটা ইফেক্ট হতে পারে। যদি ইফেক্ট হয় এবং সেখানে যদি শামীমা বেগমের লয়ার যে প্রুভ করতে পারে যে বাংলাদেশ তাকে নেবে না, তার মানে কি? তার মানে হচ্ছে যে শি বিকাম স্টেটলেস। ন্যাশনালিটি ডিপ্রাইভেশন অ্যাক্ট যেটা যে করা হয় সেকশন 40 তে বলা হচ্ছে যে ডিপ্রাইভেশন ক্যান নট বি ডান ইফ হি ও শি বিকাম স্টেটলেস। আপনি কোনো লোক কাউ স্টেটলেস ডিপ্রাইভেশন করে কাউকে স্টেটলেস করতে পারবেন না। ইউ ক্যান নট রেন্ডার সামওয়ান স্টেটলেস। তাহলে তার মানে এই মামলাগুলো, শামীমা বেগমের মামলা কিংবা অন্যান্য যেসব মামলা রয়েছে একই ধরনের, সেখানে কি এই রিস্কটা রয়েছে যে আপনাদের ক্লায়েন্ট তারা কোনো একটা সময়ে স্টেটলেস হয়ে যেতে পারেন, রাষ্ট্রহীন হয়ে যেতে পারেন? হ্যাঁ, বেসিক্যালি বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু অলরেডি একটা ক্লিয়ার করে বলেছে আমরা তাদেরকে নাগরিকত্ব দেব না। তাহলে কি হলো? তাহলে তো সে স্টেটলেস, সে তো কোথায় যাবে? তাহলে তো কোনো স্টেট তাকে নিতে হবে। দেন কথা হচ্ছে যে তাহলে ইউনাইটেড কিংডম হ্যাজ অব্লিগেশন আন্ডার দ্য ইন্টারন্যাশনাল ল টু ব্রিং দেম ব্যাক অ্যান্ড গিভ দেয়ার সিটিজেনশিপ ব্যাক। এখন তাদেরকে আনবে কি আনবে না সেটা অন্য বিষয়। তাহলে তো এখানে সাবস্টেন্সিয়াল হিয়ারিংটা আই এম নট সো ওয়ারিড। তাহলে মিস্টার ইকবাল, এই ধরনের প্রেসিডেন্স বা দৃষ্টান্ত কি রয়েছে আগে যেখানে এই ধরনের মামলায় মানুষ স্টেটলেস হয়ে গেছে? না, স্টেটলেস করতে পারবে না, এটা কিভাবে হবে? তাহলে ও যাবে কোথায়? তার তো একটা স্টেট থাকতে হবে। ওইটা তো আপনার ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হিউম্যান রাইটস, এভরি পারসন শুড হ্যাভ এ স্টেট আইডেন্টিটি। আমাদের সাথে কথা বলছিলেন সৈয়দ আহমেদ ইকবাল, লন্ডনের আইনজীবী। বাংলাদেশে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুশতাক আহমেদ কাশিমপুর কারাগারে মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কারাগারের কক্ষে অচেতন হয়ে পড়লে প্রথমে কারা হাসপাতালে এবং পরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক বামপন্থী ছাত্র সংগঠন। এ নিয়ে আরও শুনুন আমাদের সংবাদদাতা সঞ্জনা চৌধুরীর কাছে। লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে সকাল থেকে বিক্ষোভ সমাবেশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিদ্রুপাত্মক কার্টুনের ক্যাপশন দেয়া এবং সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে গত বছরের মে মাসে লেখক মুশতাক আহমেদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত 9 মাস ধরে গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন তিনি। এ নিয়ে তিনি 6 বার জামিন আবেদন করলেও তা নাকচ হয়ে যায়। সামনের সপ্তাহে হাইকোর্টে তার জামিন শুনানির কথা ছিল। তার আগেই কিভাবে কারাগারে তার মৃত্যু হলো এর সঠিক কারণ বের করতে 48 ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন বিক্ষোভকারীরা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পাশাপাশি এই আইনের আওতায় সব বন্দীদের অবিলম্বে মুক্তির দাবি জানান তারা। আমরা মনে করি যে এটা শুধুমাত্র একটি মৃত্যু নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্য দিয়ে আমরা দেখছি যে একদিকভাবে যেরকম মানসিক নিষ্পেষণ চালানো হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার উপরে, আবার একইভাবে রাষ্ট্রীয়ভাবেও এরকমভাবে হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে কারাগারে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে মোশতাক হত্যার আমরা বিচার চাই, একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন আমরা বাতিল দেখতে চাই। আমাদের সংবিধান 39 নং অনুচ্ছেদ যে কোনো মানুষকে সবসময় মত প্রকাশের অধিকার দেয়। সেই ক্ষেত্রে আপনি কাউকেই লেখালেখির জন্য আঁকালেখির জন্য আপনাকে গ্রেপ্তার করতে পারেন না। যে দেশে একজন রেপিস্ট জামিন পায়, একজন জঙ্গি জামিন পায়, এই যে একজন লেখককে যেভাবে কারাগারে দিনের পর দিন অন্ধ প্রকাশ্যে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো এবং এই দায় অবশ্যই সরকারকে নিতে হবে। এটা একটি রাষ্ট্রীয় খুন।
কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াসউদ্দিন জানান, সন্ধ্যার পর কারাগারের কক্ষে মুশতাক আহমেদ হঠাৎই অচেতন হয়ে পড়েন। পরে তার কক্ষে থাকা বাকি দুজন চিৎকার করলে কর্তব্যরতরা প্রথমে তাকে কারাগারের হাসপাতালে এবং পরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকদের দাবি, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আউটডোরে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ডেট ডিক্লেয়ার করছেন। যেহেতু মৃত্যুর কারণ লেখে নাই ডেথ সার্টিফিকেটে, সঠিক কারণ নির্ণয়ের জন্য সুরতাল করছি, ময়নাতদন্ত করছি। উনি কোনো কমপ্লেন এর আগে করেন নাই, শুধু মাঝে মধ্যে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে নেই। একটা অভিযোগ উঠছে এরকম, যখন ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মুশতাক আহমেদের হাতে কি হ্যান্ডকাফ পরানো ছিল? না, আমরা খোঁজ নিয়েছি, হ্যান্ডকাফ ছিল না। আর হ্যান্ডকাফ থাকলে অসুবিধা কি? হ্যান্ডকাফ তো নিরাপত্তার জন্য থাকারই কথা। দুপুরে গাজীপুরের ওই হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতালটির ফরেনসিক বিভাগের প্রধান শাফি মোহাইমেন জানান, মরদেহের শরীরে তারা দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন দেখতে পাননি, তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। চট্টগ্রামে পুলিশ সুপারের অফিস উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন, দেশের আইন ও অন্যের বিশ্বাসে আঘাত করে লেখালেখির কারণেই মুশতাক আহমেদকে এক মামলায় গত বছর কারাগারে পাঠানো হয়। তবে তার মৃত্যুর কারণ যাই হোক না কেন, সেটা তদন্ত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মুশতাক আহমেদ আগেও দুই একবার তার লেখনীতে আইন শৃঙ্খলা ভঙ্গ কিংবা অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করেছিলেন, সেই জন্য অনেকেই মামলা করেছে। সব মৃত্যুর এগেন্সটে ইনকোয়ারি হয়। যে কোনো মৃত্যু কারাগারে হোক, অ্যাক্সিডেন্ট হোক, আমরা পোস্টমর্টম করে থাকি। পোস্টমর্টমের পরে আমরা সঠিকভাবে বলতে পারবো যে কেন এই মৃত্যুটা হয়েছে। এদিকে মুশতাক আহমেদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 23 ফেব্রুয়ারি সিএমএম আদালতে হাজিরা দিতে আসা সুস্থ মানুষটি 25 তারিখ মারা যাবেন, তা অবিশ্বাস্য। তিনি নিরপেক্ষ কমিটির মাধ্যমে এর স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। সঞ্জনা চৌধুরী। শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলায় আগামীকাল আমাদের ফোন ইনের বিষয়টি কিন্তু একই বিষয় হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আটক লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর মধ্য দিয়ে উদ্বেগ আরও বেড়েছে যে এই আইনের অপব্যবহার করা হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয়ে আপনার কি মত? এ নিয়েই হবে শনিবার অর্থাৎ আগামীকাল বিবিসি বাংলার ফোন ইন। এতে যোগ দিতে চাইলে 01-714-115578 এই নম্বরে SMS করে আপনার নাম ও ফোন নাম্বার জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। পশ্চিমবঙ্গ ও আসাম সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। ওই দুই রাজ্য ছাড়াও কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন হবে। আসামে 3 দফায় এবং পশ্চিমবঙ্গে 8 দফায় ভোট নেওয়া হবে। বিজেপি বারবার অভিযোগ করেছে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ক্রমশ অবনতি ঘটছে, তাই তারা এত দফায় ভোট নেওয়া সিদ্ধান্তে খুশি। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বলছে, বিজেপির অভিযোগ আমলে নিয়েই 1 মাস ধরে 8 দফায় ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। ভারতের নির্বাচন কমিশন আজ বিধানসভা ভোটের যে নির্ঘণ্ট প্রকাশ করেছে তাতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই 8 দফায় ভোট নেওয়ার কথা জানানো হয়েছে। প্রথম দফার ভোট নেওয়া শুরু হবে 27শে মার্চ আর শেষ দফার ভোট গ্রহণ হবে 29শে এপ্রিল। বেশিরভাগ দফাতেই মোটামুটি 30-এর কাছাকাছি আসনে ভোট নেওয়া হবে। কয়েকটি দফায় অবশ্য 43, 44 এবং 45টি আসনেও ভোট নেওয়া হবে। সব রাজ্যের ভোট গণনাই একই দিনে 2রা মে তারিখে হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল আরোরা। এতগুলি দফায় 1 মাস ধরে ভোট গ্রহণের সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস তাদের অসন্তোষ ব্যক্ত করেছে। তারা বলছে, বিজেপি যে অভিযোগ বারে বারে করে আসছে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে নিয়মিত, সেই অভিযোগের ভিত্তিতেই এত দফায় ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেভাবে বিশেষ পর্যবেক্ষক এবং পুলিশি বন্দোবস্ত দেখাশোনার জন্য 2জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, তার পেছনেও সেই একই যুক্তি আছে বলে তারা মনে করছে। অন্যদিকে বিজেপি বলছে, এত দফায় ভাগ ভাগ করে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ভোট নেওয়া হলে তাদের ভাষায় তৃণমূল কংগ্রেস কোনো নির্বাচনী জালিয়াতি বা সহিংসতা করতে পারবে না। অমিতাভ ভট্টশালী। এবার বাদবাকি বিশ্বের কিছু খবর পুলক গুপ্তর কাছে। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের একটি আবাসিক স্কুল থেকে বহু ছাত্রীকে বন্দুকধারীরা অপহরণ করে নিয়ে গেছে। জানজেবে শহরের ওই মাধ্যমিক স্কুলের একজন শিক্ষক বিবিসিকে বলেছেন যে ভোরের দিকে আবাসিক হল থেকে 300-রও বেশি মেয়েকে অপহরণ করা হয়।
কারা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও পরিষ্কার নয়, তবে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে স্কুলগুলোকে অপহরণকারীরা প্রায়ই টার্গেট করে থাকে। আন্দামান সাগরে নৌকায় ভাসমান ৮০ জনেরও বেশি রোহিঙ্গা মুসলিমকে তীরে আনার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। বৃহস্পতিবার ভারতের কর্মকর্তারা জানান যে তারা নৌকাটির সন্ধান পেয়েছেন এবং যাত্রীদেরকে খাবার ও পানি দিয়েছেন, তবে নৌকাটিকে তীরে ভিড়তে দেওয়া হয়নি। মার্কিন সেনাবাহিনী বলছে সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে। ভোরের দিকে চালানো এই হামলায় কমপক্ষে ১৭ জন যোদ্ধা মারা গেছে বলে দাবি করা হয়, তবে ওই মিলিশিয়া বাহিনীর পক্ষ থেকে বলা হয় যে তাদের মাত্র একজন মারা গিয়েছে। মিয়ানমারে নভেম্বরের নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে সে দেশের সামরিক সরকার। ওই নির্বাচনে অং সান সুচির দল নিরঙ্কুশ জয় পেয়েছিল। রাজনৈতিক দলগুলোর সাথে আজ এক বৈঠকে ফলাফল বাতিলের কথা জানান মিয়ানমারের নতুন প্রধান নির্বাচন কমিশনার। ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা দীর্ঘ সময় ধরে টেলিফোনে কথা বলার পর দুদেশের মধ্যে ভবিষ্যৎ যোগাযোগ আরও উন্নত করতে একটি সরাসরি হটলাইন প্রতিষ্ঠা করতে একমত হয়েছেন। সম্প্রতি পূর্ব লাদাখ অঞ্চলের প্যাংগং লেক এলাকা থেকে দুদেশের সৈন্য প্রত্যাহার সম্পন্ন হয়েছে। ভারত বলছে তাদের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর তার চীনা প্রতিপক্ষ ওয়াং ইকে বলেছেন এখন উচিত হবে দুদেশের বিতর্কিত সীমান্তের বাকি এলাকাগুলোতে উত্তেজনা নিরসন করা। ব্রিটেনের রানী এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি বলছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম তার ভাষায় বিষাক্ত এবং তা তার মানসিক স্বাস্থ্য ধ্বংস করে দিচ্ছিল বলেই তাকে যুক্তরাজ্য ছেড়ে যেতে হয়েছিল বলে তিনি মনে করেন। এই দম্পতি এখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাস করছেন। ব্রিটিশ সংবাদপত্রগুলো মেগানের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করছে বলে অভিযোগ উঠেছিল, তবে পত্রিকাগুলো তা অস্বীকার করে। পুলক গুপ্ত। বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী করোনা ভাইরাস মহামারীর সময় গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৪ লাখেরও বেশি প্রবাসী শ্রমিক দেশে ফিরে এসেছেন। যেসব দেশ থেকে এরা ফিরে এসেছেন তার মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়া। বাংলাদেশ সরকার এই ফিরে আসা শ্রমিকদের জন্য ঋণ সুবিধা, প্রশিক্ষণ সহ নানান উদ্যোগের কথা ঘোষণা করেছে মহামারী শুরুর পর থেকেই। কিন্তু সেসব উদ্যোগের কতটা বাস্তবায়ন হয়েছে এ নিয়ে শুনুন ফারহানা পারভিনের এই বিশেষ প্রতিবেদন। ২০২০ সালের ডিসেম্বর মাসে সৌদি আরব থেকে ফিরেছেন শিরিন আক্তার। ৪ বছর সে দেশে ছিলেন তিনি। গৃহকর্মী হিসেবে সেখানে কাজ করেছেন। করোনা ভাইরাস মহামারীর কারণে যে কয়েক লক্ষ প্রবাসী শ্রমিক দেশে ফিরে আসেন তাদের মধ্যে তিনি একজন। গত ৩ মাস ধরে তার বসবাস টাঙ্গাইলের কটিয়াদীতে। এখন তার হাতে কোনো টাকা পয়সা নেই। শিরিন আক্তার বলছিলেন যখন বিদেশে ছিলেন তখন অনেকেই আদর যত্ন করতেন, কিন্তু দেশে ফেরার পর তার টাকা পয়সা নেই, তাই এখন আর কেউ তাকে পছন্দ করছে না। তিনি বলছিলেন বাবা মা, ভাই বোন এবং নিজের 2 সন্তান নিয়ে তিনি কোনো রকম দিন পার করছেন। এখন অনেকটাই কষ্টে আছি, কোনো কামার রোজগার নাই, কিছু না। এখানে ভাড়া থাকে, আমার আম্মু অসুস্থ, আমার আব্বু অসুস্থ, খুব কষ্টে চলতেছে। দিনটা অনেক কষ্টে যাচ্ছে আমাদের। মানুষের মুখে শুনি না, তবে আমি ইন্টারনেট ফেসবুকে দেখছি বা শুনছি যে প্রবাসী কল্যাণ থেকে যারা ফেরত আসতেছে মহামারী করোনার কারণে আছে তাদেরকে সাহায্য করা হচ্ছে। এটা আমি ফেসবুকে দেখছি, কিন্তু কোথায় হচ্ছে, কোন জায়গায় হচ্ছে এটা আমি জানি না। করোনা ভাইরাস মহামারীর কারণে যখন বিশ্ব বিপর্যস্ত তখন তার ক্ষতিকর প্রভাব প্রবাসী শ্রমিকদের উপর পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ বিভিন্ন দেশে লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২০২০ সালের এপ্রিলের ১ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত বাংলাদেশে ফেরত এসেছে ৪,০৮,৪০৮ জন। এর মধ্যে ২৮টি নির্দিষ্ট দেশ থেকে এসেছে ৪,০৮,২৬২ জন। বাকি ১৪৬ জন এসেছে অন্যান্য দেশ থেকে। বাংলাদেশ সরকার এই ফেরত আসা প্রবাসীদের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সবচেয়ে বড় উদ্যোগটি ৭০০ কোটি টাকার তহবিল ঘোষণা। প্রথমে ২০০ কোটি টাকা এবং পরে ৫০০ কোটি টাকা সরকার প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেয়। সেই টাকা প্রবাসীদের মধ্যে ঋণ হিসেবে বিতরণের কোন পর্যায়ে রয়েছে কথা বলেছিলাম প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইবনুজ জাহানের সাথে। আমরা এখন পর্যন্ত গত 18/2/2021 পর্যন্ত ৩,৮৬৮ জনকে ৭৯.৪৯ কোটি টাকা বিতরণ করতে পেরেছি। আমরা আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে হাতে পেয়েছি 250 কোটি টাকা। আর কল্যাণ বোর্ড, আমাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, তার একটা অঙ্গ সংগঠন কল্যাণ বোর্ড, তাদের থেকে আমরা প্রতিশ্রুতি পেয়েছি 200 কোটি টাকা। আমরা পেয়েছি এ পর্যন্ত 30 কোটি টাকা এবং পরবর্তী টাকা চাহিদাপত্র দিয়ে আমরা তাদের পত্র লিখেছি।
অ্যাকচুয়ালি টোটাল আমরা এখন পর্যন্ত 280 কোটি টাকা পেয়েছি। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা ফিগার পেয়েছি যে 4 লাখ শ্রমিক গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ফিরে এসেছে করোনাকালীন। তো এই 4 লাখের মধ্যে আপনারা বলছেন যে এখনো পর্যন্ত আপনারা দিতে পেরেছেন, তো এইটা হলো খুব কম সংখ্যক মানুষের দিতে পেরেছেন বলে মনে হচ্ছে না? প্রবলেমগুলো কোন কোন জায়গায় হচ্ছে একটু বলবেন? না, আসলে আপনার কথাটা যে একদম অমূলক তা নয়। প্রথম দিকে আসলে বিতরণটা একটু কমই হয়েছিল। আমরা দেখেন নভেম্বর পর্যন্ত মাত্র 12 কোটি টাকা বিতরণ করতে পেরেছিলাম। পরে ডিসেম্বরে এই ফিগারটা হলো 28 কোটি। আর এখন আপনি দেখেন এই আপ টু 18/2 এটা কিন্তু প্রায় 80 কোটি টাকা আমরা বিতরণ করতে পেরেছি। এবং এই অবস্থা চললেও আপনি মার্চ মাসে আবার প্রায় 150 কোটি টাকা বিতরণ করতে পারবো ইনশাল্লাহ। ইবনুজ জাহান বলছিলেন প্রথম 5 মাস তারা কোনো ঋণ বিতরণ করতে পারেননি। এর কারণ ঋণ বিতরণের যে নিয়মকানুন সেগুলো গঠন করতে সময় লেগেছে। দিনাজপুরের সুফিয়া খাতুন ওমান থেকে ফিরেছেন নভেম্বর মাসে। 2 বছরের বেশি সময় সেখানে ছিলেন তিনি, কিন্তু করোনার কারণে তার কাজ হারাতে হয় এবং দেশে চলে আসতে বাধ্য হন। তিনি বলছিলেন এখন তিনি একটা মুরগির খামার করতে চান, কিন্তু কিভাবে শুরু করবেন বা কোথায় অর্থ পাবেন কিছুই জানেন না। আমি ওই মুরগির ফার্ম খোলার জন্য একটু চিন্তাধারা করছিলাম, লোন তুলে মুরগির ফার্ম করবো। ওমন দেখি নেই, কোনো জায়গায় তো দেখি নেই তো বলে সরকার থেকে এই যে সাহায্য পাইছে, এমন সরকার থেকে একটা উপদেশ পাইছে, এই করে ও করে, আমি তো এখনো দেখি নেই। কিভাবে টাকাটা পাবো, কিভাবে আমি মুরগির ফার্মটা করবো, এটাই তো বুঝতে পারি না, এটাই তো ভাষা খুঁজে পাই না। কোনটা নিবো, আমি তো কোনো সমস্যিত নাই, কোনো বুঝিও না, আমি যোগাযোগ তো করতেও পারি না। কোনটা করলে ভালো হবে এটা তো বুঝি না। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে দেশ থেকে যখন কোনো শ্রমিক বৈধভাবে বিদেশে যান তখন তাদের তথ্য থাকে সরকারের কাছে, কিন্তু যখন তারা ফেরত আসেন তখন তাদের কোনো তথ্য থাকে না। তবে মহামারীর এই সময়ে একটা তালিকা তৈরি করছে সরকার। প্রথমবারের মতো সরকার বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের একটা ডেটাবেস তৈরি করার কাজ শুরু করেছে। বিদেশ ফেরত অভিবাসীদের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সংরক্ষণে রিটার্নিং মাইগ্রেন্টস ম্যানেজমেন্ট অব ইনফরমেশন সিস্টেম বা রেমিমিস নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম করা হয়েছে। এছাড়া কিছু প্রশিক্ষণ দেওয়ার কথাও বলা হচ্ছে, যার তত্ত্বাবধানে রয়েছে সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটির মহাপরিচালক শামসুল আলম বলছিলেন এই উদ্যোগের মাধ্যমে বিদেশ ফেরত শ্রমিকরা যাতে সহজে সরকারের বিভিন্ন কাজে যুক্ত হতে পারেন সেটা নিশ্চিত করা যাবে। আমাদের যে অভিবাসী কর্মীরা বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে বিদেশে যান তাদের একটা সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে থাকে, ডেটাবেজে থাকে। যারা ফেরত আসেন তাদের এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে সংরক্ষিত আগে ছিল না, রাখার সেই ব্যবস্থাটা ছিল না। এমআইএস সেই জিনিসটা আমরা বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের তথ্য এখানে প্রিজার্ভ করব, যার ফলে সরকার যে বিভিন্ন ধরনের কল্যাণকর পদক্ষেপ নিচ্ছেন, রিটার্নিং মাইগ্রেন্ট যারা তাদের রিইন্টিগ্রেশনের জন্য যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, তখন যেন আমরা এই অভিবাসী কর্মী যারা ফেরত এসছেন তাদের আমরা খুঁজে পেতে পারি, তারা যেন আমাদের এই সেবা সমূহ সার্ভিসগুলো তারা সহজে নিতে পারেন। যারা ফেরত আসছেন তারা আমাদের এই ডেটাবেস এখানে তাদের তথ্যগুলো পূরণ করবেন। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে যে 4 লক্ষের বেশি মানুষ দেশে ফেরত এসেছে, তাদের মধ্যে আবার কিছু মানুষ বিদেশে চলে গেছে। তবে ঠিক কী সংখ্যায় মানুষ ফেরত গেছে তার সঠিক হিসাব মন্ত্রণালয় বা সরকারি বেসরকারি কোনো সংগঠনের কাছে নেই। বেসরকারি সংগঠন ব্র্যাক প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করছে। করোনা ভাইরাসের সংক্রমণের সময় যেসব প্রবাসী ফেরত এসেছে তাদের প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা তারা দিয়েছে। তবে সংগঠনটি বলছে এই বৃহৎ কাজে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগের দরকার রয়েছে। সংস্থাটির অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান বলছিলেন প্রবাসী শ্রমিকরা ইতিপূর্বে ঋণ করেই দেশের বাইরে গিয়েছিলেন, তাদের আবার ঋণ দিয়ে সেই ঋণের টাকা তোলাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। তিনি বলছিলেন এই ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর জন্য এককালীন অর্থ সহায়তা করা যেতে পারে। ধরুন কেউ একজন মাছের খামার করবে বা কেউ একজন একটা গরু পালবে, সেক্ষেত্রে আমরা সরাসরি টাকা দিই না, সে যেখান থেকে গরু কিনবে সেই টাকাটা তাকে আমরা পরিশোধ করে দিই, বা কেউ একজন একটা ধরুন ট্রাক্টর কিনবে সেই জায়গাটা আমরা পরিশোধ করে দিই। আমরা এইভাবে
টাকাটা আসলে একেবারে তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন কোভিড এর সময় যে বিপুল পরিমাণ লোক আসছে, 5 লাখ লোক, তাতে আসলে একেবারে দিয়ে দেওয়াটা, যদি দিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া যেত ঋণ হিসেবে না দিয়ে, তাহলে আমি মনে করি তাদের ঘুরে দাঁড়ানোর কাজটা সফল হতো। কিন্তু সরকারের এরকম কোনো যেহেতু উদ্যোগ নেই, কাজেই সরকার চাইলেও, প্রবাসী কল্যাণ ব্যাংক চাইলেও তাকে যে একেবারে টাকাটা দিয়ে দিবে সেরকম উদ্যোগ আসলে নেওয়া হয়নি। তবে যেটা আমার আসলে আশঙ্কা, শেষ পর্যন্ত যে এই যে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে যারা দিচ্ছে, তারা সেই টাকাটা নিয়ে ঘুরে দাঁড়িয়ে যে পরিশোধ করতে পারবে সেমন সম্ভাবনা কিন্তু আমি খুব কম দেখি। আমাদের সেই প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য সেটা একটা খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে। কাজে হয়তো শেষ পর্যন্ত এমনও হতে পারে যে আপনি ঋণ দিলেন কিন্তু সেই ঋণগুলো আদায় হচ্ছে না, এমনটা হওয়ার ঝুঁকি কিন্তু সবচেয়ে বেশি এই ক্ষেত্রে। অভিবাসীদের নিয়ে কাজ করে বেসরকারি প্রতিষ্ঠান রামরু। প্রতিষ্ঠানটির প্রধান তাসনিম সিদ্দিকী বলছিলেন, ঋণের কাজটা শুধুমাত্র প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে না করে আরও ব্যাংকে এই কাজে যুক্ত করতে হবে, যাতে করে প্রত্যন্ত এলাকায় যেসব প্রবাসী শ্রমিকরা রয়েছে তারা যাতে এই ঋণ সুবিধাটা পেতে পারেন। আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এইভাবে হবে না, এটাকে একটা বিজনেস অ্যাডভাইজরি সার্ভিসে নিয়ে যেতে হবে এবং প্রত্যন্ত পর্যন্ত পৌঁছতে হলে এখানে শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক দিয়ে হবে না, এটা বিভিন্ন ব্যাংকের সাথে রিলেশনশিপে আসতে হবে প্রবাসী কল্যাণ ব্যাংকে, এবং গ্রাসরুটকে টাচ করতে পারতে হবে অন্যান্য ব্যাংকের শাখা দিয়ে। যেমন কৃষি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের যে ঋণ প্রকল্প আছে কৃষকদের জন্য, সেটা কিন্তু একটা জায়গায় না রেখে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। ঠিক একইভাবে এটার আয়ত্ত বাড়ানো এবং এই সাথে এটার জন্য যে ব্যুরোক্রেটিক জায়গাগুলোতে যে দীর্ঘসূত্রিতা আছে সেগুলোকে কমিয়ে আনা, এবং এই যে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চিঠি বা এই জায়গাগুলোকে ছেটে দিয়ে অন্য কোনো পদ্ধতিতে যাওয়া, হয়তোবা এটা কাজ করতে পারবে। করোনা ভাইরাস মহামারীর 1 বছর হয়ে গেছে। সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেসবের সময়কালও বছর ঘুরতে আসলো। ফেরত আসা শ্রমিকদের জন্য সরকারের কাজ কতটা এগিয়েছে এ বিষয়ে জানতে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রবাসীদের জন্য দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রণালয়ের সচিবের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করছে। সেখানকার মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান বলছিলেন, এখানে যে বিরাট একটা ঘাটতি রয়েছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, এটা স্বীকার করতে দোষের কিছু নেই, বরং স্বীকার করলে এটার সমাধানের আমরা নিজেরাই সচেষ্ট করতে পারি। সেটি হলো যে হ্যাঁ, ঘাটতি বলা যাবে না, হচ্ছে আমাদের আরো সচেতন হতে হবে এবং আমাদের দক্ষতা বা আমাদের কাজের পরিধিটা বাড়াতে হবে। এবং এই ডাটা ব্যাংকের বিষয়ে যে বলা হলো সেটির ক্ষেত্রে আমরা চেষ্টা করে যাচ্ছি। এটি হয়তো আগে কখনো ছিলই না, এখন তো কিছুটা শুরু করেছি আমরা মাত্র। আশা করছি আগামীতে এই বিষয়টা আমরা আর সুদৃঢ় করতে পারবো। কিন্তু আপনি যেটা যথার্থ বলেছেন যে সাধারণ মানুষ বা যারা একটু জানবেন তারাই হয়তো মনে করে থাকবেন যে আমরা কৃষি করছি অথবা আমাদের ঘাটতি থেকে থাকতে পারে, কিন্তু এটা হ্যাঁ মেনে নিচ্ছি আমরা যে ঘাটতি কিছু আছে, কিন্তু আমরা এটা পুষিয়ে উঠছি। আমরা আমাদের মতো করে আরো সুসংহত হবে এই তথ্যগুলো কালেক্ট করার এবং এই কালেক্টেড তথ্যের ভিত্তিতে প্রবাস কর্মী বা প্রবাস প্রত্যাগত কর্মীদেরকে সহায়তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। শিরিন আক্তার এবং সুফিয়া খাতুনের মতো একাধিক বিদেশ ফেরত শ্রমিকের সাথে আমার কথা হয়েছে, যারা এখন বাংলাদেশে বিরাট কষ্টে দিন পার করছেন। একদিকে তাদের হাতে কোনো টাকা নেই, বিদেশে ফেরত যাওয়ার কোনো নিশ্চয়তা নেই, আবার সরকার যেসব সুযোগ সুবিধার কথা বলেছে সে সম্পর্কে অনেকেরই কোনো ধারণায় নেই। আর সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে জানা যাচ্ছে, ঋণ বিতরণ, শ্রমিকদের কাছে তথ্য পৌঁছানো, প্রশিক্ষণ দেয়া এবং তথ্য ভাণ্ডার গড়ে তোলা, এই সবকিছুই রয়েছে একেবারেই প্রাথমিক পর্যায়ে। ফারহানা পারভিনের বিশেষ প্রতিবেদন। এবারে অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। আইএস বধূ নামে পরিচিত শামীমা বেগমকে দেশে ফিরতে দেওয়া হবে না বলে রায় দিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। বাংলাদেশে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুশতাক আহমেদ কারাগারেই মারা গেছেন, আর তার মৃত্যুতে চলছে প্রতিবাদ বিক্ষোভ। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই, বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য।